আমন্ত্রণ যমুনা ডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছিলেন পারভেজ মোশাররফ। সাক্ষাৎকারে সিআইএর সাবেক কর্মকর্তা নারী সেজে পাকিস্তানে পালান লাদেন। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে উদ্দেশ্য করে ইসলাম বিদ্বেষী মন্তব্য, তোপের মুখে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় সাগরে রণতরী জেরাল্ড ফোর্ড মোতায়েন যুক্তরাষ্ট্রের। স্থায়ী যুদ্ধের পাঁয়তারা করছে ওয়াশিংটন, অভিযোগ ভেনেজুয়েলার। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র। বিপুল অর্থের বিনিময়ে ওয়াশিংটনকে এই ক্ষমতা দিয়ে রেখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিআইএর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো। সিআইএর সন্ত্রাস দমন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা জানান, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস পুরনো। আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকো। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2021 সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়েছিল যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মোশাররফকে কিনে নেওয়ার মতো। আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না। পারভেজ মোশাররফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল। শুধু তাই নয়, সে সময়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সমরাস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে দিয়ে রেখেছিলেন মোশাররফ। আমরা মোশাররফের সাথে নিয়মিত দেখা করতাম, প্রচুর অর্থ দেয়া হতো তাকে। তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে। সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি। সিআইএর সন্ত্রাসবাদ বিরোধী অপারেশনের প্রধান ছিল কিরিয়াকো। সাক্ষাৎকারে বলেন, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডারের অনুবাদক ছিলেন একজন আল কায়েদা গুপ্তচর। মার্কিন সেনাবাহিনীতে কাজের আড়ালে গোপনে জঙ্গি গোষ্ঠীটিকে তথ্য পাচার করতেন তিনি। এই অনুবাদকের সহায়তা নিয়েই বোরকা পরে আফগানিস্তানের তোরাবোরা পাহাড় থেকে পালিয়ে পাকিস্তানে যান লাদেন। সৌদি আরবের নির্দেশে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদের খানকে হত্যা করা হয়নি বলেও জানান সিআইএর সাবেক এই কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নিউ ইয়র্কের আলোচিত মেয়র প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। 9/11 নিয়ে তার বিতর্কিত মন্তব্যে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ ঝেড়েছেন মামদানিও। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময়ই শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে চালানো নেতিবাচক প্রচারণারও নিন্দা জানিয়েছেন মামদানি। Another 9/11. Can you imagine Mamdani in the seat? It's another problem. But can you imagine that? No. এক রেডিও শোতে এভাবে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে আক্রমণ করেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। উপস্থাপক সিড রোজেনবার্গের একটি শোতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে আলোচিত 9/11 হামলার ইস্যুটি। এ সময় কুমো এবং রোজেনবার্গ উপহাস করে বলেন, আরেকটা 9/11 ঘটলে উল্লাসে মাতবেন জোহরান মামদানি। এ ঘটনার পর শুধু নিউ ইয়র্কেই নয়, প্রতিবাদের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। মেয়র প্রার্থী কুমোর এমন আচরণকে ইসলাম বিদ্বেষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। একজন রাজনীতিকের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী, আইনজীবী এবং রাজনৈতিক দলের নেতারাও।
উদ্দেশ্য প্রণোদিত এই আক্রমণ এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ক্ষোভ জানান মেয়র প্রার্থী জোহরান মামদানি। বলেন, বছরের পর বছর ধরে চলে আসা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবেন তিনি। প্রতিটি মুসলিমের স্বপ্ন অন্য সব নিউ ইয়ারকারের মতো সব আচরণ পাবে, কিন্তু আমাদের বারবার বলা হয় কম চাও কমে সন্তুষ্ট থাকো। আর নয়, এই শহরে এখনো কিছু বিদ্বেষ মেনে নেওয়া হয়। ইসলাম বিদ্বেষ যেন কোনো অপরাধী নয়। কেউ মসজিদে হামলার ডাক দিলেও নিন্দা আসে না। নির্বাচিত নেতারাও প্রকাশ্যে আমাদের দেশ ছাড়ার আহ্বান জানান, আর আমরা 1 মিলিয়নেরও বেশি মুসলিম নিজের শহরেই অতিথির মতো বাঁচতে বাধ্য হই। আর নয়, একই সাথে প্রতিবাদ জানান তার বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণারও। সম্প্রতি কুমোর প্রচারণা দল সামাজিক মাধ্যমে একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করে, যেখানে অপরাধী ও সন্ত্রাসীদের মামদানির সমর্থক হিসেবে দেখানো হয়। প্রতিদিন বিজ্ঞাপনগুলোতে আমাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়। আমার খাওয়ার ধরন নিয়েও ঠাট্টা করা হয়। জরিপে বলা হয় আমি নাকি হালাল খাবার বাধ্যতামূলক করতে চাই। রাজনৈতিক কার্টুনে আমাকে বিমানে করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে উঠতে দেখা যায়। সবই ঘৃণা ছড়ানোর জন্য বানানো গল্প। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই মামদানিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন প্রতিদ্বন্দ্বীরা। ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মুসলিম পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দুই লাতিন প্রতিবেশী ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যে এই অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করছে সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ড, শুক্রবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এরই মধ্যে লাতিন অঞ্চলের দিকে রওনা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারটির বহর। মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, বানোয়াট কাহিনীকে কারণ বানিয়ে স্থায়ী যুদ্ধ শুরুর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় নাটকীয় সংযোজন। এবার মোতায়েন করছে বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে আগে থেকেই উপস্থিত রয়েছে 8টি যুদ্ধজাহাজ। এই বহরে যুক্ত হচ্ছে 90টি যুদ্ধ বিমান বহনের সক্ষম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও 5টি ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন ও F-35 এয়ারক্রাফট। আগে থেকে উপস্থিত 6000 মেরিন সেনা ও ক্রুর সাথে যোগ দেবেন আরও 4500 সেনা। শোনা গেছে শুক্রবারই ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় সাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন নৌবহর। কবে নাগাদ পৌঁছাবে জানা যায়নি। পেন্টাগন জানিয়েছে সাউদার্ন কমান্ড এলাকায় নজরদারি বৃদ্ধি তাদের উদ্দেশ্য। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাকে ক্ষমতা থেকে উৎখাত যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মানুষ জানেন তারা একটি নতুন স্থায়ী যুদ্ধ তৈরি করতে চাইছে। যদিও ক্যারিবীয়রা সহ দক্ষিণ আমেরিকা জানিয়েছে তারা যুদ্ধ চায় না, শান্তি, সমৃদ্ধি, ঐক্য চায়। যুক্তরাষ্ট্র বলতে পারবে না আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি, তাদের দিকে মিসাইল তাক করেছি, তাই না? আর সেজন্যই একটি অতিরঞ্জিত মিথ্যা ব্যাখ্যা তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশের সাথেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে আরও। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যদিও এই পদক্ষেপের তোয়াক্কা করছেন না গুস্তাভো পেত্রো। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাফিয়াদের সাথে মিত্রতার অভিযোগ করেন তিনি। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, মার্কিন সরকার কলম্বিয়ার মাফিয়াদের মিত্র হিসেবে বেছে নিয়েছে। জাতিসংঘে আমার ভাষণের কারণে আমাকে সাজা দিতে চাইছে তারা, যাতে আমার কণ্ঠ আর শোনা না যায়। আমি কখনো যুক্তরাষ্ট্রে ব্যবসা করিনি, সেখানে কোনো ডলারও নেই, তাই আমার অ্যাকাউন্ট জব্দের কোনো বিষয়ও নেই। গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নৌযান লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 40 জন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দীর্ঘ আলোচনার পর অবশেষে বন্দী থাকা 18 জন কলম্বিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয় তাদের। দুই দেশের সীমান্তবর্তী নর্তে দে সান্তান্দার সেতুতে প্রিয়জনদের সাথে দেখা হয় তাদের। তৈরি হয় আবেগঘন মুহূর্তের। সেখানে মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিয়াভিজেন্সিও। তিনি জানান ভেনেজুয়েলায় এখনও কিছু কলম্বিয়ান নাগরিক আটক রয়েছেন। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মুক্তিপ্রাপ্ত সব কলম্বিয়ানদের এতদিন কোনো মামলা ছাড়াই আটকে রাখা হয়েছিল ভেনেজুয়েলায়। দেশটিতে এখনও বন্দী রয়েছে 40 জনেরও বেশি কলম্বিয়ার নাগরিক।
গাজা উপত্যকায় ড্রোন ব্যবহার করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে আরও বলা হয়, গাজায় নজরদারিতে কেবলমাত্র ইসরায়েলের উপর নির্ভর করছে না যুক্তরাষ্ট্র প্রশাসন, স্বতন্ত্রভাবেই সেখানে কাজ করছে পর্যবেক্ষণের। ইসরায়েলি এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে নজরদারি উড়োযানগুলো। গাজার পরিস্থিতি তদারকির জন্য সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে তৈরি করা হয়েছে এই যৌথ সমন্বয় কেন্দ্র। ইসরায়েলের অনুমতিক্রমেই ওড়ানো হচ্ছে ড্রোন। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ নেতা। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে IDF। নিহত আব্বাস হাসান কারাকি ছিলেন হিজবুল্লাহর দক্ষিণ লেবানন শাখার লজিস্টিক্স প্রধান। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ লেবাননের নবাতিয়ের কাছাকাছি তৌল শহরে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। লেবানন প্রশাসন জানায়, এই হামলায় 2 জন নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন। এর আগে বুধবার হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক প্লাটুন কমান্ডারকে হত্যার দাবি করে তেল আবিব। আসিয়ান শীর্ষ সম্মেলন ঘিরে উত্তাপ বিশ্ব রাজনীতিতে। এই আয়োজনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তাইওয়ান সহ বিতর্কিত নানান ইস্যুতে আলোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরও হবে এই সম্মেলনে। এর পাশাপাশি আলোচিত হবে মিয়ানমারে চলমান সংকট ইস্যুরও। আসিয়ান শীর্ষ সম্মেলনের আগের দিন এক মঞ্চে জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান নানা সংকটের কারণে স্বাভাবিকভাবেই এবারের আয়োজন পাচ্ছে বাড়তি গুরুত্ব। এশিয়া অঞ্চলের বিভিন্ন ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে আঞ্চলিক সম্পর্কের বিষয়টিও প্রাধান্য পাচ্ছে এবারের সম্মেলনে। আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে সেগুলো দূর করতে আলোচনার পথকে বেছে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বৈশ্বিক এবং আঞ্চলিকভাবে নানা সংকটের মধ্যে রয়েছি আমরা। সভাপতি হিসেবে মালয়েশিয়ার দায়িত্ব এই সংকটগুলোকে দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এদিকে পূর্ব ঘোষণা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ নিয়ে দেখা দেয় নানা অনিশ্চয়তা। তবে সব শঙ্কা দূরে ঠেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। ফলে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এ সময় সাংবাদিকদের জানান, তাইওয়ান সংকটের মতো নানা ইস্যুতে আলোচনা করবেন তিনি। এর পাশাপাশি উঠে আসে চীন প্রসঙ্গ। আমি চাই তাইওয়ান ইস্যুতে সমাধান হোক। তাইওয়ানের বাসিন্দাদের আমি শ্রদ্ধা করি। এর পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সাথেও আলোচনা হবে। 26 তারিখ শুরু হতে যাওয়া সম্মেলন শেষ হবে 28 অক্টোবর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে আসিয়ান সম্মেলন সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমরা। মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান, এই সম্মেলনে যেটা বলা হচ্ছিল যে বিশ্ব নেতাদের অনেককে দেখা যাবে, বেশ কিছু আলোচিত ইস্যু রয়েছে, তবে ঠিক কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে একটু যদি বিস্তারিত জানাতেন আমাদের। আমি বর্তমানে 47তম আসিয়ান যে সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রচুর পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মালয়েশিয়াতে ইতিমধ্যে চীনের উপপ্রধানমন্ত্রী মালয়েশিয়াতে এই সম্মেলনে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই মালয়েশিয়াতে পৌঁছেছেন। এছাড়াও ভারত, চীন, জাপান এবং আমরা খুব হয়তো কালকে হয়তো যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এসে পৌঁছে যাবেন এবং এই আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভূ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে আসিয়ানকে। জি মনিরুজ্জামান, এই মুহূর্তে আসলে ঠিক জি বলছিলেন আপনি। কুয়ালালামপুরকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি মালয়েশিয়ার যে আমাদের বাংলাদেশি যে কমিউনিটির বিভিন্ন নেতারা আছেন বা কমিটির যেসব নীতি নির্ধারকরা আছেন, তারা প্রবাসীদেরকে কুয়ালালামপুর কেন্দ্রে একটু এই 26 থেকে 28 তারিখ পর্যন্ত মানে চলাফেরা ব্যাপারে একটু সতর্ক থাকতে বলছেন আর কি। জি জি ধন্যবাদ মনিরুজ্জামান, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মালয়েশিয়া থেকে, জানাচ্ছিলেন আসিয়ান সম্মেলনের বিস্তারিত। কানাডার সাথে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের উপদেষ্টা কেভিন হ্যাসেট। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কানাডার বিভিন্ন পদক্ষেপে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট
এতদিন ধৈর্য ধরে থাকলেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তার দাবি, কানাডিয়ানদের সাথে আলোচনা করা খুবই কঠিন, কারণ তারা নমনীয় হতে চায় না। এর আগে বৃহস্পতিবার অটোয়ার সাথে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। আমার মনে হয় প্রেসিডেন্টের এই হতাশা একদিনে তৈরি হয়নি। আমি নিজেও এই আলোচনাগুলোর কয়েকটিতে যুক্ত ছিলাম। বলতে বাধা নেই, কানাডিয়ানদের সাথে আলোচনা করা সত্যিই কঠিন। বিশ্বের অন্যান্য অনেক দেশের সঙ্গে আমরা এরই মধ্যে চুক্তি করেছি। এটাই স্পষ্ট যে বিষয়টি কেবল একটি বিজ্ঞাপন নিয়ে নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশারই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তার দাবি, ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেও এখনও আলোচনার মাধ্যমে সমাধান চায় মস্কো। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এখানে এসেছি। এই সফরটি অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তারা। রাশিয়ায় এখনও আলোচনার পথ খোলা রাখতে চায়, তবে সেটি কেবল তখনই সম্ভব যখন রাশিয়ার স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। আকাশে উঠতে দেখা গেল রহস্যময় বেলুন, আর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো লিথুয়ানিয়ার ভিলনিয়াস এবং কাউনাস বিমানবন্দর। লিথুয়ানিয়ার পরিবহন মন্ত্রণালয় তথ্য মতে চলতি মাসে তৃতীয়বারের মতো বেলারুশ থেকে উড়ে এসেছে এই রহস্যময় বেলুনগুলো। এই দফায় চোরাই সিগারেট নিয়ে প্রবেশ করে লিথুয়ানিয়ায়। রাডারে এমন বেশ কয়েকটি বেলুনের উপস্থিতি নিশ্চিত করে দেশটির জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র, যার জেরে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত দুটি এয়ারপোর্টে স্থগিত করা হয় বিমান চলাচল। বেলারুশ থেকে আবার এভাবে চোরাই পণ্য পাচার করার চেষ্টা করা হলে বন্ধ করা হবে দেশটির সাথে সীমান্ত সংযোগ, হুঁশিয়ারি দিয়েছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী। 93 বছর বয়সে মারা গেছেন থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত। দেশটির বর্তমান রাজা ভাজিরালঙ্করনের মা ছিলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিভিন্ন রোগ নিয়ে 2019 সাল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে শেষ বিদায় জানাতে চলছে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি। তার সম্মানে 1 বছরের শোক পালন করবে থাই রাজ পরিবার। প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী ছিলেন সিরিকিত। তরুণ বয়সে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ছিলেন তিনি। গ্রামীণ দরিদ্রদের সহায়তা, ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার রাজ প্রকল্পগুলো পরিচালনার তত্ত্বাবধান করতেন এই সাবেক থাই রানী। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ভারতের এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারত জুড়ে। শুধু তাই নয়, 4 পৃষ্ঠার সুইসাইড নোটে তাকে নিয়মিত চাপ প্রয়োগের অভিযোগ তোলেন একজন সাংসদ এবং তার 2 সহকারীর উপর। জোর করে ওই নারীকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিতে বাধ্য করে তারা, যা নিতে অস্বীকৃতি জানালে নিয়মিত হয়রানির শিকার হতে হয় তাকে। ভারতের মহারাষ্ট্রের সাতারার একটি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন ভুক্তভোগী ওই নারী। তার কণ্ঠ দমনে, তার বিরুদ্ধে অসংলগ্ন এবং অসহযোগী ব্যবহারের পাল্টা অভিযোগ তোলে ওই পুলিশ। ভারতের দিল্লির ভয়াবহ মাত্রায় বাড়তে থাকা বায়ু দূষণ মোকাবেলায় অভিনব এক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্লাউড সিডিং প্রক্রিয়ায় মেঘে যুক্ত করা হবে সিলভার আয়োডাইটের কণা, যা জমে ত্বরান্বিত করবে বৃষ্টিপাতের সম্ভাবনাময় এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT কানপুরের গবেষকরা। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত এই ক্লাউড সিডিং প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। দেখে মনে হচ্ছে তীব্র শীতের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, কিন্তু আদতে তা ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ দূষণের চিত্র। মারাত্মক দূষণ আর ধোঁয়াশায় অসুস্থ এক নগরীতে পরিণত হয়েছে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করা দিল্লি। প্রতি মুহূর্তে শ্বাস নেওয়াই যেখানে দায়। হাসপাতালগুলোয় আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর ভিড়। সরকার এ সমস্যার ভয়াবহতা নিয়ে এখনো উদাসীন। সড়কের মাত্রা অতিরিক্ত যানবাহনের ধোঁয়া 25 থেকে 26% দূষণের জন্য দায়ী। আবার আবাদি জমি পরিষ্কার করতে ফসলের অবশিষ্টাংশ পোড়ায় কৃষকরা, যা বায়ু দূষণের প্রধান কারণগুলোর একটি। তবে এ দফায় দূষণ সমস্যা নিয়ন্ত্রণে অভিনব এক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিমান ও ড্রোনের সাহায্যে মেঘে যুক্ত করা হবে বরফের কুচির আকারের সিলভার আয়োডাইটের কণা, যা জমে গিয়ে পরিণত হবে বৃষ্টিতে। বিচিত্র এ পদ্ধতিকে ডাকা হয় ক্লাউড সিডিং নামে। আজ দিল্লির জন্য একটি ঐতিহাসিক দিন।
প্রথমবারের মতো ক্লাউড সিডিংয়ের সফল পরীক্ষা চালিয়েছে আইআইটি কানপুর। সব দিক নিশ্চিত করে দিল্লির বাতাসের মান উন্নত করতে এবার প্রস্তুত আমরা। বৃহস্পতিবার ক্লাউড সিডিংয়ের সফল পরীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি কানপুর। দিল্লি ও কানপুরের মাঝে উত্তরপ্রদেশের মিরাট, খেকরা, বুরারি, সাদাকপুর, ভোজপুর ও আলিগড় এলাকায় বিমানের মাধ্যমে চলে ট্রায়াল সিডিং ফ্লাইট। পাইরো প্রযুক্তির মাধ্যমে ছিটানো হয় আয়োডাইড কণা। মূলত বিমানের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতে এ পরীক্ষা চালায় গবেষকরা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই শুরু হবে ক্লাউড সিডিংয়ের কার্যক্রম, আশ্বাস প্রশাসনের। তবে সরকারের এ উদ্যোগের সমালোচনাও করেছেন অনেকে। বিজ্ঞানের অপপ্রয়োগ ও সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডের মতো রাসায়নিক দ্রব্যের ব্যবহার কৃষি ও মানব স্বাস্থ্যে ক্ষতিকর ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন দিল্লির সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক সায়েন্সেসের 2 অধ্যাপক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের যমুনা নাইট আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য।